সকাল থেকে দফায় দফায় অশান্তি, এই মুহূর্তে অগ্নিগর্ভ ভাঙর। আমরা দ্রুত একবার চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, তার কাছে চলে যাব। ময়ূককে কিছুক্ষণ আগে সরাসরি এবিপি আনন্দের পর্দায় তুমি দেখাচ্ছিলে যে একেবারে খণ্ডচিত্রের মতো যেন মুখোমুখি সংঘর্ষের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিপুল পুলিশ বাহিনী, অন্যদিকে গ্রামবাসীরা জমায়েত হয়েছেন এবং তার ভেতরেও আলোচনার একটা প্রক্রিয়া চলছে, শান্তি বজায় রাখার একটা প্রক্রিয়া চলছিল। হঠাৎ এই শেষ বিকেলের দিকে এসে সেটা ভেস্তে গেল কেন ময়ূক? দেখো সুমন, তোমায় যেটা বলি যে পরিস্থিতি কিন্তু মোটামুটি দুপুরের পরে দুপুর 3টে থেকে 4:30 পর্যন্ত মোটামুটি স্বাভাবিক ছিল। গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছিল, তাদের হাতে লাঠি ছিল, কিন্তু একটা আলোচনা স্তরে পুলিশের সঙ্গে তারা একটা আলোচনা স্তরে যাচ্ছিলেন। আচমকাই যে ছবি আমরা দেখলাম, হঠাৎই পুলিশ এবং গ্রামবাসী তারা দুপক্ষই কিন্তু এলোপাথারি নিজেদের মধ্যে কার্যত ইট পাটকেল ছোড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং প্রচুর পুলিশ কর্মী ওখানে জখম হলেন। বেশ কয়েকজন গ্রামবাসী তারাও জখম হলেন। আমরা পোলেরহাট এলাকায় ছিলাম, এখন ওখান থেকে কিছুটা সরে এসেছি। আমার ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য। সুমন, তাহলে তুমি বুঝতে পারবে আমরা এই সাদা সুইফট ডিজায়ার গাড়ি করে আজকে পোলেরহাট গেছিলাম এই খবর কভার করতে। এই মুহূর্তে তুমি গাড়ির ছবি দেখো, গাড়ির পেছনের যে স্ক্রিন সেটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু কাঁচের টুকরো। গাড়ির পেছনে যে ল্যাম্প রয়েছে সেই ল্যাম্পের ভেতরেও কিন্তু তুমি দেখো ইটের টুকরো রয়েছে। এলো পাথারি ঢিল, ইট, স্টোন, কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে পাথর কিন্তু উদ্দেশ্য করে পুলিশকে উদ্দেশ্য করে ছোড়ার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এরকম মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। ভেতরের ছবি আমি তোমায় দেখাবো। এখানে আমার চিত্রগ্রাহক প্রতিনিধি প্রবীর সামন্ত ঠিক এই জায়গাটা বসেছিল। পেছনে কি লেভেল যে কাঁচের টুকরোগুলো এসেছে সেটা রীতিমতো কিন্তু আমাদের গাড়ির পেছনেও চলে এসেছে এবং এখানে তুমি দেখো ইটের টুকরো, এরকম মারাত্মক লেভেলের ইট, সেগুলো কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। আমরা পুলিশের কনভয়তে ঢুকে পড়েছিলাম, ফলত আমাদের গাড়িও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার গাড়ির চালক যিনি ছিলেন সেই গাড়ির চালকের ডান হাতে ইনজুরি হয়েছে। আমার ক্যামেরা পার্সন যিনি পেছনে বসেছিলেন প্রবীর সামন্ত, প্রবীরের বাঁ হাতে ইনজুরি হয়েছে। কোনোভাবে ঘটনাস্থল থেকে পুলিশের কনভয়ের মাঝে পড়ে আমরা পোলেরহাট থেকে একটু এগিয়ে একটা স্টেবল জায়গায় এসে দাঁড়িয়েছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশের, রাজ্য পুলিশের আইজি যে সাউথ বেঙ্গল যিনি রয়েছেন এবং ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ যিনি রয়েছেন, তাদের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী কিন্তু ভেতরে রয়েছে। তবে আমি তোমায় যে ছবি দেখে এসে বলছি, পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক নয়। গ্রামবাসীদের পুলিশের বিরুদ্ধে মারাত্মক ক্ষোভ রয়েছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্ষোভ কিন্তু বাড়ছে। বিভিন্ন জায়গায় মাইকিং শুরু হয়েছে পুলিশের এগেনস্টে। অটোয়ে করে গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় মাইকিং করা শুরু করছেন এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি কিন্তু ক্রমশই বাড়ছে। পুলিশ দেখলেই গ্রামবাসীরা মারাত্মকভাবে আক্রমণাত্মক হয়ে যাচ্ছেন। অন্যদিকে পুলিশ আধিকারিকরাও সংখ্যায় অনেক কম থাকায় তারাও পরিস্থিতি ঠিকঠাক মোকাবিলা করতে পারছেন না। সুমন, ময়ূক, আমি দ্রুত একবার দেখে নেব যে খানিকক্ষণ আগে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের দেখাচ্ছিল যুযুধান দুই পক্ষ। একদিকে গ্রামবাসীরা তারা ক্রমশ জমায়েত করছিলেন এবং সংখ্যায় বাড়ছিলেন, অন্যদিকে পুলিশ বাহিনী, তার মধ্যেও কিন্তু একটা আলোচনার পরিস্থিতি ছিল। আমি দ্রুত একবার দেখে নেব ময়ূক ঠাকুর চক্রবর্তী যে ছবি কিছুক্ষণ আগেই আমাদের সামনে তুলে ধরেছিল। একদিকে লাঠি সোঁটা হাতে গ্রামবাসী, অন্যদিকে কাঁদানে গ্যাস হাতে পুলিশ। জ্বলছে পুলিশের গাড়ি, গুলিবিদ্ধ আন্দোলনকারী, নির্বিচারে ভাঙা হচ্ছে একের পর এক গাড়ি। গ্রামবাসীদের দিক থেকে উড়ে আসছে বিশাল বিশাল ইটের টুকরো। পাল্টা কাঁদানে গ্যাস ছুটতে ছুটতে তেড়ে যাচ্ছে পুলিশ। স্রোতের মতো ঢুকছে পুলিশ, পর মুহূর্তেই আবার উল্টো দিক থেকে উড়ে আসছে বোমা। পাল্টা লাঠি উঁচিয়ে সক্রিয় পুলিশ। মঙ্গলবার সকালে ভাঙড়ের খামারাইট পদ্মপুকুর মাছিভাঙা গ্রামের এই ছবি মনে করিয়ে দিল 1 দশক আগের নন্দীগ্রামের কথা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মতো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ও রণক্ষেত্র হয়ে উঠল। সৌজন্যে সেই জমি আন্দোলন। এদিন ভাঙড় একেবারে রণক্ষেত্র। দিনভর বারবার অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। বিকেল 5টা নাগাদ দলে দলে পুলিশ গ্রামে ঢুকতে শুরু করে। ভাঙড়ের গ্রামের রাস্তা জুড়ে তখন শুধুই পুলিশ আর পুলিশ। গ্রামের ভেতর তখন ক্ষুব্ধ গ্রামবাসীরা। হঠাৎই আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে।
এদিন সকাল থেকে ভাঙড় একেবারে উত্তপ্ত। খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হতে হয় এবিপি আনন্দকে। সাংবাদিক হিন্দোল দেকে মারধর করা হয়, ভেঙে দেওয়া হয় এবিপি আনন্দর ক্যামেরা, কেড়ে নেওয়া হয় চিপ। অথচ গ্রামবাসীদের দাবি মেনে সরকার সোমবার রাতেই ভাঙড়ের পাওয়ার গ্রিড প্রকল্প স্থগিত রাখার ঘোষণা করে। কিন্তু বিক্ষোভকারীদের সংগঠনের 2 নেতাকে পুলিশ আটক করার পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। হাজার হাজার গ্রামবাসী রাস্তায় জমা হতে শুরু করে। গাছের কুঁড়িয়ে পাথর ফেলে হাড়োয়া রোডের বিস্তীর্ণ এলাকা আটকে দেওয়া হয়, রাস্তার মাঝে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে সেই আগুনই যেন ছড়িয়ে পড়ে ভাঙড়ের আকাশে বাতাসে। পরিস্থিতি বেগতিক বুঝে এদিন 3 কিলোমিটার দূরে কাশীপুর থানা থেকে পুলিশ বাহিনী ভাঙড়ের দিকে রওনা দেয়। কিন্তু উড়িয়াপাড়া মোড় পেরিয়ে খাকি উর্দিধারীদের খামারের গ্রামে ঢুকতে দেখি লাঠি, সোঁটা, মোটা গাছের ডাল হাতে গ্রামবাসীরা রেড়ে করে তেড়ে আসে। সামনেই গাছের গুড়ির ওইদিকে পুলিশের শীর্ষ কর্তারা, আমরা সেই দিকে আবার যাওয়ার চেষ্টা করছি। তারা কিন্তু কার্যত এখানে ঢুকতেই পারলেন না। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে ভাঙড়ে। পোলেরহাট 2 র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা জওয়ান তারা রয়েছেন, সিনিয়র যারা অফিসার তারা রয়েছেন। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উল্টো দিকে কিন্তু গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকে হাতে কিন্তু লাঠি রয়েছে, ইট রয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু ভাঙড়ে। পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো উড়ে আসতে থাকে বিশাল ইটের টুকরো। পুলিশ একবার বন্দুক উঁচিয়ে তেড়ে গেলে গ্রামবাসীরা একটু পিছু হটে, কিন্তু পরক্ষণেই আবার তারা ফিরে আসে। 3 দিক থেকে পিল পিল করে এগোতে শুরু করে তারা। সামনে হাড়োয়া রোড, বাঁদিকে চাষের জমি, ডান দিকে পদ্মপুকুর গ্রাম। 3 দিক থেকে পুলিশকে কার্যত ঘিরে ফেলে গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছড়তে শুরু করে পুলিশ। দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। চারিদিক থেকে পুলিশকে কিন্তু গ্রামবাসীরা ঘিরে রেখেছে। বেশ কয়েকবার আমরা দেখলাম কাঁদানে গ্যাস ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ। পাল্টা গ্রামবাসীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। খামারাইটের পাশাপাশি পদ্মপুকুর ও মাছিভাঙা গ্রামেও দিন দফায় দফায় চলে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। কয়েক ঘন্টা পর বিক্ষোভকারীরা পিছু হটলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। জায়গায় জায়গায় বসেছে ব্যারিকেড, একদিকে গ্রামবাসী, অন্যদিকে পুলিশ। ফুটছে ভাঙড়। প্রকাশ সিনহা, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে যাব। প্রকাশ, তুমি, ময়ূক বা রঞ্জিত যারা হিন্দোল সকাল থেকে কভার করছিলে, বারবার এই ভূগোলটা আমাদের সামনে, এই টেলিভিশন পর্দার সামনে তুলে ধরার চেষ্টা করছিলে, তোমার কাছে আমার প্রশ্ন যে কখন, কোথায়, যেভাবে আলোচনার প্রক্রিয়া চলছিল এবং প্রশাসন এবং গ্রামবাসীরা তাদের যারা নেতৃস্থানীয় আছেন, একটা আলোচনা, একটা শান্তি প্রস্তাব, একটা মুখোমুখি আলোচনার জায়গা তৈরি হয়েছিল, দাবি উঠে আসছিল, সেই জায়গাটা আবার এই বিকেলের পরন্ত প্রহরে কেন ভেস্তে গেল, কিভাবে ভেস্তে গেল প্রকাশ? দেখো সুমনদা, আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিন্তু মাত্র 500 মিটার দূরে কামারহাইট গ্রাম আর পদ্মপুকুর গ্রাম। আমি তোমাকে দেখাবো, তুমি সামনে দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু বন্ধ, অর্থাৎ সামনে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো গাড়ি কিন্তু গ্রামের ভেতরে ঢুকতে পারবে না। আর সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম খণ্ডযুদ্ধ চলছিল। গ্রামবাসীরা গ্রামের একদিকে ছিলেন, অন্যদিকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ছিল। অর্থাৎ 3 দিকে কিন্তু গ্রামবাসীরা ছিল, তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়েছিল। আর সামনের দিকে কিন্তু অর্থাৎ পাওয়ার গ্রিডের ঠিক গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী ছিল। সব মিলে কিন্তু সকাল থেকেই কিন্তু কথা আলোচনা, বারবার শান্তি প্রক্রিয়া এইসব চলছিল। কিন্তু বেলার দিকে যখন আমরা দেখলাম, যখন ঠিক 4টে নাগাদ পুলিশ যখন বেরোচ্ছিল, তখন কিন্তু সামনে গ্রামবাসীরা তারা নিজের দাবি দাওয়া নিয়ে সামনে আসে। তখনই কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। 2 তরফ থেকে আমজনতা যারা গ্রামবাসীরা সেখানে ছিল, তারা কিন্তু যখন নিজের দাবি দাবা নিয়ে আসে, পুলিশের তরফ থেকে কিন্তু লাঠিচার্জ করা হয়। অর্থাৎ তারা কিন্তু বেরোনোর চেষ্টা করছিল, তখনই কিন্তু গ্রামবাসীদের তরফ থেকেও কিন্তু একটা রিয়াকশন হয়। অর্থাৎ তাদের যেহেতু লাঠিচার্জ করা হয়েছে, তারাও কিন্তু রিয়াকশন করে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এখান থেকে মাত্র 500 মিটার দূরে সেই গ্রাম, বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি জ্বলছে, অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। ঠিক এই পাওয়ার গ্রিডের গেটের সামনে কিন্তু যে জায়গায় বিশাল পুলিশ বাহিনী ছিল, সেখান থেকে কিন্তু পুলিশ কর্মীরা রীতিমতো পালিয়ে গেছেন। অর্থাৎ গ্রামের ভিতরে কিন্তু একজন পুলিশ কর্মীও কিন্তু এই মুহূর্তে নেই। অর্থাৎ গ্রাম শূন্য, পুলিশ শূন্য গ্রাম। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন গ্রামবাসীরা এখানে এখনও রয়েছে, তারা কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে।
তাদের কাছে খবর, পুলিশ সামনে তরফ থেকে পুলিশ ভ্যান আসে, তারা কিন্তু পুলিশ ভ্যান ভেতরে যেতে দেবে না, এটাই দাবি। আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো। একটা কথা বলুন, সরকার বা প্রশাসন বলছে যে গত 10 তারিখ থেকে কাজ বন্ধ, তাহলে কেন এই আন্দোলন, কেন, মানে কি দাবি আপনাদের? আন্দোলন 2014 সালে দিদি যে পার্লামেন্টে বলেছিল যে জমি ল্যান্ড ব্যাংক থেকে অধিগ্রহণ করতে হবে, এখন দিদির ক্যাডার বাহিনী জোর করে জমি অধিগ্রহণ করছে, বন্দুকিয়ে আগায়, না টাকা দিয়ে। কেন করছে? দিদি তো আমাদেরও দিদি, আমরাও তো টিএমসি করি, কেন এটা হবে কেন? আর পাওয়ার হাউস বাদে অন্য কারখানা করতে পারলো না, পাওয়ার গ্রিড করলে। পাওয়ার গ্রিড হলে সমস্যাটা কি, মানে কি প্রবলেমটা কি? পাওয়ার গ্রিড হলে যে মানে জমি, আমাদের জলা জমি, মাছ চাষের ক্ষতি হবে, হ্যাঁ, আর মানে কৃষি জমি, এগুলোও ক্ষতি হতে পারে। সেই জন্য পাওয়ার গ্রিড আমরা গ্রামবাসী বৃন্দ চাচ্ছি না। হ্যাঁ, আমাদের জমি, কিন্তু কাজ তো 2014 সাল থেকে চলছে, মানে এখন এই আন্দোলন কেন? আমাদের প্রোগ্রাম ছিল যে ছোটখাটো কোনো কোম্পানি হবে, পাওয়ার হাউস হবে, সেখানে পাওয়ার গ্রিড তৈরি করছে, এইটাই আমাদের মোটা। পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে দেখছি পাওয়ার গ্রিড রয়েছে, তাদের কোনো অসুবিধা নেই, মানে এইখানে অসুবিধাটা কি আপনাদের? অসুবিধা হচ্ছে যে বাইরে হলে সেটা ঠিক আছে, আমাদের এই আশপাশে অনেক কটা গ্রাম আছে, দেখতে পাচ্ছ এইখানে কিন্তু গ্রামবাসীরা যেটা বলছেন তাদের অসুবিধা, অর্থাৎ তাদের বক্তব্য যে একটা কোম্পানি হবে, তাদের সঙ্গে কথা হয়েছিল যে একটা ছোটখাটো কোম্পানি হবে, কিন্তু পাওয়ার গ্রিড হলে তাদের কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। এই দাবি দাবা নিয়ে তারা কিন্তু গত কয়েকদিন ধরে এখানকার যে প্রতিনিধিরা ছিল তাদের সঙ্গে কথাবার্তা চলছিল, কিন্তু তাদের বক্তব্য যে তাদের বলা হচ্ছে যে গত 10 তারিখ থেকে কাজ বন্ধ, কিন্তু রাতের অন্ধকারে কাজ করা হচ্ছে। তার এই অভিযোগ নিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন। এখনো কিন্তু আরেকবার ছবি দেখাবো, গ্রামবাসীরা কিন্তু এখানে রয়েছে, আমরা কথা বলবো। একজন গ্রামবাসী এখানে রয়েছেন, কি বলছেন আপনি? চলে গিয়েছে, ওখানে যে ছিল ওটা কোনো র্যাপ ট্যাপ নয়, ওটা মস্তান বাহিনী, প্রশাসনের কোনো লোক নাই, চারিদিক দিয়ে গ্রাম থেকে আটকানো হয়েছে, ওরা পালানোর জন্য নিজের থেকে গাড়ি ঘোড়া ধরিয়ে দিয়ে পালিয়েছে। তার মানে কি বহিরাগতরা এসেছিল, কি বলছেন? বহিরাগত এসেছিল, বহিরাগতরা এসেছিল। আরাবুলের বহিরাগতরা কেন বলছেন? আরাবুলের বহিরাগত, আরাবুলের বহিরাগত মোস্তান পাঠিয়ে দিয়ে মানুষকে আজকে মারা হয়েছে, এটা কেন মারা হলো জবাব দিতে হবে আজকে। যদি একটু আমাদের দেখাও, এই মুহূর্তেও যে অগ্নিসংযোগ করা হয়েছে, রাস্তা আটকানো হয়েছে, যেটা খানিকক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে, সেই ছবিটা যদি আরেকবার তুলে ধরো। রীতিমতো এখানে গন্ডগোল বাঁধিয়েছে, তারাই কিন্তু নিজের গাড়িতে আগুন দিয়েছে, সব মিলিয়ে কিন্তু আন্দোলন চলছে। গ্রামবাসীদের বক্তব্য, কোনো পুলিশের গাড়িকে কিন্তু তারা গ্রামের ভেতরে ঢুকতে দেবে না, তাই জন্য কিন্তু ঠিক এই জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছেন। সুমনদা। হ্যাঁ, ধন্যবাদ প্রকাশ। আমি ময়ূকের কাছে যাব। বুঝতেই পারছো ময়ূক, প্রকাশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে নানা ধরনের কনস্ট্রেন্ট আছে, দর্শক হিসেবে এটা আমরা একদম খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি। ময়ূক, তোমার কাছে যেটা আমার প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, একদিকে প্রশাসন যেরকম কথা বলে সেরকম পাশাপাশি একটা রাজনৈতিক আলাপ আলোচনা চলে। আমি দুপুর থেকে এইটা লক্ষ্য করছি যে তৃণমূলের অন্য নেতারা, রেজ্জাক মোল্লা, আরাবুল ইসলাম, তাদের সম্পর্কে নানা বিরূপ মন্তব্য, এবং অনেকেই বলছেন যে তারা তৃণমূল কংগ্রেস করেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে একবার বলে যান যে এই প্রকল্পের কাজ, এই সাবস্টেশনের কাজ বন্ধ আছে, তাহলে তারা পুরো বিষয়টা মেনে নেবেন। কোথাও কি ময়ূক মনে হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে এই স্থানীয় নেতৃত্বের সঙ্গে স্থানীয় মানুষের বোঝানোর যে সুতোটা, সেটা কোথাও ছিঁড়ে গেছিল, সেইটা বোঝানোর প্রক্রিয়ায় কোথাও ঘাটতি থেকে যাচ্ছে? নয়তো এই আমি চেহারা, কাঁধে ব্যাকপ্যাক দেখতে পাচ্ছি, অনেকে ব্যাগ নিয়ে আছেন, তারা যে ধরনের কথা বলছেন তার সবসময় যে বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে তাও নয়। বিদ্যুতের সাবস্টেশন থাকলে নানা ধরনের আশঙ্কা তারা করছেন, যেগুলো সমস্ত বৈজ্ঞানিকভাবে সত্য এমনটা নয়। এই সত্য নয়, সেইটা বোঝানোর প্রক্রিয়ায় কোনো সমস্যা ছিল? বোঝানো যায়নি সাধারণ মানুষকে, সাধারণ গ্রামবাসীকে? ময়ূক। একদমই, দেখো সুমন, আমারও একই রকম জিনিস মনে হয়েছে যে কোনো একটা জায়গায় কিন্তু কোঅর্ডিনেশন বা সমন্বয়ের একটা অভাব ছিল। উচ্চ যারা নেতৃত্ব, যারা শীর্ষ নেতৃত্ব, তাদের সঙ্গে গ্রামবাসীদের বক্তব্য গ্রামবাসীদের কাছে কমিউনিকেট হচ্ছিল না। আমরা যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধি হয়ে প্রায় 500-র কাছাকাছি গ্রামবাসীর কাছে গিয়ে বললাম যে মুখ্যমন্ত্রীর নির্দেশে, যিনি বিদ্যুৎ মন্ত্রী, তিনি নির্দেশ দিয়েছেন যে এই কাজ বন্ধ থাকবে,
ওই গ্রামবাসীদের মধ্যে সেই নির্দেশের সেই তথ্যই অনেকে জানতো না, এবং তারা ক্রমাগত বলে যাচ্ছিল যে তাদের কাছে বিদ্যুৎ মন্ত্রী এসে যদি একবার বলে যান যে হ্যাঁ কাজ বন্ধ থাকবে এবং সেটা লিখিত আকারে তাদের কাছে দিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এই আন্দোলন থেকে তারা সরে আসবেন। যে পরিস্থিতি ভাঙড়ে ওই পোলারহাট এলাকায় তৈরি হয়েছে, পুলিশকে দেখলে যেরকম খণ্ডযুদ্ধ হচ্ছে, সেই পরিস্থিতি থেকে তারা সরে আসবে, কোনোভাবে এইটা তারা বরদাস্ত করবে না। আমরা বারবার প্রশ্ন করেছিলাম তাদের যারা স্থানীয় নেতৃত্ব, যেমন আরাবুল ইসলাম, রেজ্জাক মোল্লা, তাদের সঙ্গে তাদেরকে সরকারের তরফ থেকে কমিউনিকেট করা হয়েছে। রেজ্জাক মোল্লা নিজে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে গ্রামবাসীদের তরফ থেকে বলা হয়েছিল রেজ্জাক মোল্লাকে তারা এন্টারটেন করবে না, তার কোনো কথা তারা শুনবে না। রেজ্জাক মোল্লা গ্রামে এলে উল্টে তারা বিদ্রোহ করবে। এই ছবি কিন্তু আমরা পোলারহাট 2 এলাকার যে 500-600 মানুষ যাদের সঙ্গে প্রায় 40 মিনিট দাঁড়িয়ে কথা বলেছিলাম, সেই পরিস্থিতি দেখেছিলাম। পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা এসেছিল, তাদের তরফ থেকে বলা হয়েছিল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি হিসাবে একজন ম্যাজিস্ট্রেট আছেন, যিনি রফা সূত্র বার করবেন, সমাধান সূত্র, যেটা থেকে গ্রামে শান্তির পরিবেশ চলে আসবে এবং পুলিশের প্রতি যে অনাস্থা, সেই অনাস্থা বন্ধ হবে। এই রকম একটা পরিস্থিতি যখন তৈরি হলো, তখনই আচমকা যেটা দেখা গেল যে তুমি যেমনটা বলছিলে যে কোনো একটা জায়গায় সমন্বয়ের অভাব ছিল, অর্থাৎ নেতৃত্ব সরকারের তরফ থেকে যে বার্তা গ্রামবাসীদের জন্য দেওয়া হয়েছিল, সেই বার্তা কিন্তু গ্রামের প্রত্যেকটা ঘরে গিয়ে পৌঁছায়নি। কিছু সংখ্যক গ্রামবাসী সেটা জানতেন, বাকিরা সেটা ঠিকঠাক ইন্টারপ্রেট করতে পারেননি। তারা যেটা বুঝেছেন সেটা সরকার চাইছে না। তাদের বক্তব্য, তারা প্রত্যেকে আতঙ্কিত। তারা বলছেন পাওয়ার গ্রিড প্রকল্প হলে তারা ওখানে থাকতে পারবেন না। কিন্তু যখনই আমরা বলেছি যে সরকারের তরফ থেকে এই বক্তব্য বলা হয়েছে যে প্রকল্প এখন হবে না, তারা পাল্টা দাবি করেছেন যে এই বক্তব্য তারা শোনেননি, সরকারের কোনো প্রতিনিধিও আসেননি। ফলত স্বাভাবিকভাবেই যেটা আমাদেরও মনে হয়েছে যে একটা কোঅর্ডিনেশন বা একটা সমন্বয়ের অভাব কিন্তু ছিল। সেটা যেমন সরকারের তরফে ছিল, প্রশাসন বা পুলিশের তরফ থেকেও ছিল। অনেক কম সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের গ্রামে যে পরিস্থিতি মোকাবিলা করতে আজকে পুলিশ বাহিনী গিয়ে যে পরিস্থিতি শিকার হলেন, আমার চোখের সামনে সুমন, 3-4 জন পুলিশের গাড়ির চালক তারা রক্তাক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন, তাদের মাথা থেকে ফেটে রক্ত বেরোচ্ছে, তারই মাঝে তারা গাড়ি চালাচ্ছেন। এলোপাথারি ভাবে স্টোন ছোড়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ আন্দোলন, আলোচনা। এই আলোচনার মাঝে আবার হঠাৎ কয়েকজন পুলিশ বাহিনী, কয়েকজন র্যাফের কর্মী তারা চলে গেলেন এরিয়া ডমিনেশন করতে, এবং এমনিতেই পুলিশের ওপর রাখছিল। ওই এরিয়া ডমিনেশন করতে ফের যখন তারা গেলেন, তখন কিন্তু সেটা পুরোপুরি আগুনে ঘি দেওয়ার মতো পরিস্থিতি হলো, এবং তারই ছবি কিন্তু গত 1.5-2 ঘন্টা ধরে আমরা সবাই দেখছি। সুমন, একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দ্রুত একবার দেখাবো যে 4:45 নাগাদ ময়ূক যে ছবি আমাদের সামনে তুলে ধরছিল, হ্যাঁ অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল, অবশ্যই উত্তেজনা ছিল, গ্রামের নানা অংশে উত্তেজনা ছিল, কিন্তু তা সত্ত্বেও একটা আলোচনার প্রক্রিয়া ছিল। যদিও যুযুধান দুপক্ষ একেবারে মুখোমুখি সংঘর্ষের জন্য তৈরি ছিল, সেইখান থেকে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যায়। ঠিক কি ছবি তুলে ধরেছিল ময়ূক, দেখাবো আপনাদের। দাদা ভাই, আপনাকে একটু বলবো, ওই জায়গায় আমাদের একটু নিয়ে চলুন। এখানে রাস্তায় গাছের গুড়ি দিয়ে বন্ধ, ওই জায়গাটা আমরা একটু দেখতে চাই। ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত বলছি দেখানোর জন্য। আমরা কিন্তু এই মুহূর্তে পোলারহাট 2 শ্যামনগর এলাকায় রয়েছি। তুমি দেখো গ্রামবাসীরা কিন্তু রীতিমতো হাতে লাঠি নিয়ে এখানে আন্দোলন শুরু করেছেন। সেই ছবি, অর্থাৎ যেখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, তুমি দেখো সামনে বিভিন্ন জায়গায় কিন্তু খেপে খেপে বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ফেলে রাখা হয়েছে, যাতে কোনোভাবে গাড়ি সামনের দিকে না আসতে পারে। গ্রামবাসীরা দাবি করছেন যে পুলিশ প্রশাসনের তরফ থেকেই কিন্তু এই গাছের গুড়ি ফেলে রাখা হয়েছে। একটু আগেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে গেছিল পোলারহাট। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর ছিল যে র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরা তারা কিন্তু গ্রামে ঢুকেছেন, এবং সঙ্গে সঙ্গেই আমরা যে ছবি দেখলাম যে তারা রীতিমতো লাঠি নিয়ে দৌড় শুরু করলেন। তুমি দেখো ওইদিকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, সোজা দেখো পুলিশ বাহিনী কিন্তু আসছে। আমি ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য। দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের সিনিয়র অফিসার এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা অফিসার, তারা কিন্তু এই মুহূর্তে পোলারহাট এলাকায় চলে এলেন, এবং অন্যদিকে গ্রামবাসী রীতিমতো ইট বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল পোলারহাটে।
ফের অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। একদিকে গ্রামবাসী, অন্যদিকে পুলিশ। ক্যামেরা পার্সনকে বলছি ছবিটা দেখানোর জন্য। একদিকে রয়েছেন গ্রামবাসীরা, হাতে ইট, অন্যদিকে কিন্তু পুলিশ প্রশাসনের কর্তারা। বিপজ্জনক পরিস্থিতি, যে কোনো মুহূর্তে এখানে কিন্তু জখম হতে পারেন। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য লক্ষ্য করে রীতিমতো কিন্তু ইট পাটকেল মারা শুরু করে দিয়েছেন গ্রামবাসীরা। আমি দেখানোর জন্য বলবো প্রবীরকে, অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে কিন্তু রয়েছে। গ্রামের লোকেরা দাবি করছেন পুলিশ প্রশাসনকে তারা পোলেরহাটে পুলিশ প্রশাসনকে তারা ঢুকতে দেবেন না। অন্যদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখো প্রত্যেকের হাতে কিন্তু লাঠি রয়েছে, হাতে ইট রয়েছে। ওদিকে পুলিশ প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, কমব্যাট ব্যাটালিয়নের অফিসাররা রয়েছেন, তাদের হাতেও তারাও কিন্তু সশস্ত্র অবস্থায় এসেছেন। অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে পোলেরহাট ভাঙড় এলাকা। গ্রামবাসীরা আগেই বলেছিলেন যে মুহূর্তে তারা দেখবেন যে পুলিশ আসছে তারা ফের আন্দোলন শুরু করবেন, এবং এই মুহূর্তে তুমি ছবিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন কিন্তু গ্রামের মধ্যে কার্যত ঢুকতেই পারছে না। তুমি দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে প্রায় 50 মিটার দূরে পুলিশের আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন সশস্ত্র অবস্থায়। কমব্যাট ফোর্স, র্যাপিড অ্যাকশন ফোর্স, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের সিনিয়র অফিসার তারা রয়েছেন। আর আমরা যেদিকে রয়েছি এদিকে রয়েছেন গ্রামবাসীরা, প্রত্যেকের হাতে লাঠি, প্রত্যেকের হাতে ইট, এবং সামনেই গাছের গুড়ির ওইদিকে পুলিশের শীর্ষ কর্তারা। আমরা সেই দিকে আবার যাওয়ার চেষ্টা করছি। তারা কিন্তু কার্যত এখানে ঢুকতেই পারলেন না। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে ভাঙড়ে। পোলেরহাট 2 র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা জওয়ান তারা রয়েছেন, সিনিয়র যারা অফিসার তারা রয়েছেন। একজন সিনিয়র অফিসারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। গ্রামবাসীদের সঙ্গে পুলিশ একটা আলোচনার পথ দক্ষিণ 24 পরগনা অ্যাডিশনাল এসপি চন্দ্রশেখর বর্ধন রয়েছেন। আপনার কি পরিস্থিতি দেখছেন? আমি এখন ওনার সাথে কথা বলছি। যেমনটা এখানকার সিনিয়র অফিসার অ্যাডিশনাল এসপি জানালেন যে কথাবার্তার প্রক্রিয়া চলছে, কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি মানে যেটা মিটে যাবে সেটা মোটামুটি যাতে দেশ ঠান্ডা থাকে সেটাই হবে। যে পাওয়ার গ্রিডটা বন্ধ করতে হবে, আজ কৃষি জমি ফেরত দিতে হবে। যে ছবি দেখছো যে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের কথা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তারা বলছেন যে সংবাদ মাধ্যমের সামনে এই আলোচনা তারা করতে চাইছেন না, এবং ঠিক সেই কারণেই আমাদের একটা দূরত্বে সরে আসতে হলো। আশেপাশে যে বাড়ির ছাদ, তুমি দেখো বাড়ির ছাদেও প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, এবং রাস্তা সামনে আমি প্রথম থেকে যে ছবি দেখাচ্ছিলাম এখানে সামনে বিভিন্ন জায়গায় গাছের গুড়ি। প্রশাসনের তরফ থেকে কি বলা হলো? প্রশাসন বলছে যে প্রশাসন এখন বললে যে তোমরা আন্দোলনটা কেন করছো, আমরা বলছি যে আমাদের মানে বেআইনি পাওয়ার গ্রিড করে কৃষি জমিদের উপরে যা জুলুম করে তাদের চাষিদের জমি লওয়া হয়েছে বেআইনি, তার সে তো কাজটা বন্ধ করতে হবে। আর তোমার ওই কারেন্ট যেখান থেকে আমাদের লাইন গিয়েছে সেখানে সব চাষিরা শর্ট খাচ্ছে, মা বোন ভাই বোন সব শর্ট খাচ্ছে। একটা জিনিস একটু স্পষ্ট করে দিন, আপনার কাছে একটা প্রশ্ন, যে বারবার একটা বিষয় উঠছে যে প্রতিশ্রুতি রক্ষা হয়নি সরকারের তরফ থেকে, আপনাদের অভিযোগটা কি? অভিযোগ ওপর থেকে তো আমাদের নেতা এসে সেই নেতা এখানে উস্কনিক কথা দিয়ে চলে গেছে। নেতার কথা বলছেন? ওই চালু হওয়ার কথা বলে চলে গেল, এবং কাজ বন্ধ করে এর আগে যে কত সরকারের তরফ থেকে তো বলা হয়ে গেছে ইতিমধ্যে যে কাজ বন্ধ, তাহলে পরিস্থিতি কেন এরকম? ও সরকারের বেগে যে কাজ বন্ধ তাতে দেখা গেল সরকারের অপমান করে কাজ ওরা চালাচ্ছে। কোন নেতা এসে আপনাকে এই ধরনের ইনস্টিগেশনের কথা বলে গেল, উস্কানির কথা কারা বলে গেল? যাদের জন্য সরকারের বক্তব্য, যারা সরকার বলছে বন্ধ হয়ে গেছে, তারপরেও এই পরিস্থিতি। এখানে তৃণমূলের নেতা আছে, যেমন নান্নু আছে, হইবার আছে, তোমার মিজানুর আছে, তারপর কি রৌপ আছে। এটা কিন্তু আপনার আলোচনার জায়গায় তৈরি রাখছেন, আলোচনার জায়গাটা কেমন থাকে? আপনারা আলোচনার জায়গাটা খুলে রাখুন। আমাদের সঙ্গে থানার সঙ্গে আলোচনা ছিল, আমি আসছি এখান থেকে। দাদা শুনুন, শোনো, কাল রাত থেকে খবর দিন, আমরা আসি।
সেখানে অধীর চৌধুরী এসে তোমার আর রাজামন্ত্রী আসবে, রাজামন্ত্রী ঢুকতে দেবে না, রাজামন্ত্রী ঢুকতে দেবে না প্রশাসন। আগে রাজামন্ত্রী ঢোকার কোনো পরিস্থিতি নেই এখানে, কেউ জনগণ ঢুকতে দেবে না। অধীর চৌধুরী এসে তাকে স্বাগত জানিয়েছে। আমি অধীরের কথা বলবো না, রাজ্যমন্ত্রী তো আমার এলাকার লোক। রাজ্যের মন্ত্রী মানে কার কথা বলছেন? আমি রাজ্যমন্ত্রীর কথা বলছি, রেজ্জাক, আব্দুল রেজ্জাক মোল্লার কথা বলছেন। রেজ্জাক মোল্লা ভাঙড়ে ঢুকছেন, আর কিছু সময়ের মধ্যে তিনি আসবেন। ঠিক আছে, তিনি এসে পৌঁছলে এখানকার জনগণ ওনাকে ঢুকতে দেবে না, জনগণ এখানকার জনগণ ওনাকে ঢুকতে দেবে না। যা মন্ত্রী হয়ে যা ভাষণ দিয়েছে সে ভাষণ শোনার কোনো ইয়ে নেই। আপনি তো ভিতরে দেখে আসছেন যে এখানকার জনগণ যে পরিস্থিতি তৈরি করছে। রেজ্জাক মোল্লাকে এখানে ঢুকতে দেবেন না? এখানে ঢুকতে, জেলা শাসক, দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য একজন ম্যাজিস্ট্রেট এসেছেন, দক্ষিণ 24 পরগনার অ্যাডিশনাল এসপি এসেছেন, আরও সিনিয়র অফিসার এখানে রয়েছেন, এবং গ্রামবাসীদের সঙ্গে বোঝানোর প্রক্রিয়া চলছে। ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তার সঙ্গে গ্রামের কয়েকজন আধিকারিক, গ্রামের কয়েকজন ব্যক্তি, কর্তা ব্যক্তি যারা, তাদের সঙ্গে আলোচনা করে যাতে মীমাংসা হয় সেই প্রক্রিয়ায় কিন্তু প্রশাসনের তরফ থেকে চলছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ কিন্তু এই পরিস্থিতিটা এখনো দেখা যায়নি। আলোচনার প্রক্রিয়া চলছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। আপনারা যান ভাই, আমরা চাচ্ছি এখন ভাই আপনারা যান, বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আছেন তারা চলে যান। মানে দিদি না আসলে এখন কোনো কাজ না না, এই এখন যা পরিস্থিতি ঘটে গেছে। অ্যাডিশনাল এসপি এবং এখানকার ম্যাজিস্ট্রেট তার সামনে কয়েকজন এসেছিলেন। গ্রামবাসীরা তাদের প্রতিনিধি নিয়ে এসে পুলিশ এবং প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তাদের সাথে কথা বলবেন, এবং পুলিশ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঠিক সেই কারণেই এই মুহূর্তে কিন্তু এই শ্যামনগর এলাকায় অপেক্ষা করছেন। তুমি দেখো ছবিটা, যে বিভিন্ন জায়গায় গাছের গুড়ি রয়েছে, পেছনের র্যাফের আধিকারিকরা রয়েছেন, র্যাফের জওয়ানরা রয়েছে। এটা হচ্ছে রাস্তার একদিকের ছবি, এবং রাস্তার ঠিক অন্য দিকের কি ছবি তুমি দেখো। গ্রামবাসীরা রয়েছেন, প্রত্যেকের হাতে লাঠি, প্রত্যেকের হাতে লাঠি রয়েছে। নতুন করে গাছের গুড়ি দিয়ে রাস্তা বন্ধ করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই জায়গাটা কিন্তু একটু আগে বন্ধ ছিল না, এই জায়গাটা একটু আগে বন্ধ ছিল না। এই জায়গাটা এখানকার গ্রামবাসীরা নতুন করে গাছের গুড়ি আনছেন এবং রাস্তা বন্ধ করছেন। অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে ভাঙড়ে। প্রত্যেকের হাতে কিন্তু লাঠি, গাছের গুড়ি। তুমি দেখো রাস্তার ধারে গাছের গুড়ি নিয়ে তারা রাস্তার ওপর এড়ে ফেলছেন, যাতে কেউ কোনোভাবে পুলিশ প্রশাসনের লোকেরা ভেতরে না ঢুকতে পারেন। এইটা একদিকের ছবি, এবং আমার ঠিক ডান দিকে তুমি দেখো প্রশাসনের সিনিয়র অফিসার, অ্যাডিশনাল এসপি দক্ষিণ 24 পরগনা, একজন ম্যাজিস্ট্রেট, তারা অপেক্ষা করছেন। একটু আগে একটা আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু সেটাও সদর্থক হয়নি, কারণ যে প্রতিনিধি এসেছিলেন পুলিশের সঙ্গে, সেই প্রতিনিধির সঙ্গে কথা বলে গ্রামবাসীরা কনভিন্সড হননি। তাদের বক্তব্য যে তাদের আরও অনেক প্রতিনিধি আসবেন। প্রবীর সামন্ত আমাদের ক্যামেরা পার্সন, আমি বলবো একটু যদি সম্ভব হয় আরেকবার যাব গ্রামবাসীদের কাছে। দাদা, ও দাদা শোনেন না, বলছি যে পুলিশ প্রশাসনের কর্তারা বলছেন যে জেলা শাসকের হয়ে একজন ম্যাজিস্ট্রেট এসেছেন এবং অ্যাডিশনাল অতিরিক্ত পুলিশ সুপার এসেছেন দক্ষিণ 24 পরগনার। তারা বলছেন যে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। ওরা ওখানে গিয়ে মারপিট আরম্ভ করে দেবে, এটা সুস্থভাবে বলে ওখানে গিয়ে মারপিট আরম্ভ করে দেবে, ঠিক আছে? ওরা ভালো ভেবে যাবে, ওখানে গিয়ে মারপিট আরম্ভ করে দেবে। সকাল থেকে আমাদের 12টার থেকে মানে র্যাব দিয়ে বৌজি মা বোনকে পেটাচ্ছে। একদিন রাজ্জাক মোল্লা কোথায় ছিল? তিনি আমাদের আশ্রয়ের জায়গায় আসেনি কেন? আমাদের সাথে সহযোগিতা করেনি কেন? এখন এই মুহূর্তে রাজ্জাক মোল্লা আসছে কি মানে দেহ জ্বালিয়ে দিয়ে? এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এরকম এই গ্রামে ছিল না, শান্তির পরিস্থিতি ছিল। আপনারা সবাই চান যে শান্তি ফিরে আসুক, সেই শান্তি কবে ফিরে আসবে? এই শান্তি আমাদের মোটামুটি পাহাড়গিরি যেটা আন্দোলন মানে চলছে, সেই আন্দোলন মেনে আমাদের সাথে বসে আলোচনায় বসবে, তারপর আমরা আস্থা তুলে নেবো। যে রেজ্জাক মোল্লা নয়, বিদ্যুৎ মন্ত্রী নিজে এসে যদি গ্রামের মধ্যে বিবৃতি দিয়ে যান এবং লিখিতভাবে তার বিদ্যুৎ মন্ত্রী এসে যদি জানিয়ে দিয়ে যান যে পাওয়ার গ্রিড প্রকল্প ভাঙড়ে হবে না, সেক্ষেত্রেই গ্রামের মানুষ তারা এই আন্দোলন বন্ধ করবেন, না হলে এই অগ্নিগর্ভ পরিস্থিতি চলবে। আজকে
এইভাবে ছাড়লে এই জিনিস মীমাংসা হবে না। হতো যদি অনেক আগেই হতো, এত কিছু তৈরি করতো না। এখনো কারেন্ট চালুও রেখেছে, 10 দিনের মধ্যে বলেছিল বন্ধ করব। হ্যাঁ, সেখানে কোনো নিয়ে সবাই বসে আলোচনার কথাও ছিল, সব করে দিয়েছে। আপনাকে আজকে এই যে কাল রাত থেকে এই পর্যন্ত এগুলো ঘটছে কেন? আর কেন ঘর বাড়ি ভাঙা, মা বন্ধের উপর হচ্ছে। আজকে জানেন আমরা একটা কাজে যাচ্ছি, রাস্তা ফাঁকা, 12খানা র্যাব আসছিল নতুন হাটের ওই দিক থেকে। আমি চলে গিয়েছি অত দূর, আমাদের পিছন থেকে গিয়ে মাছ ধরে সে অবস্থার কথা বলা যাবে না। ওখানে সেটা কেন করবে? তাও জিজ্ঞাসা করলো কোথায়, বলছি আমি যাচ্ছি আমার কাজে, আমি বেরিয়ে গেছি। পিছন থেকে মানে 82 তফাত থেকে ছুটে গিয়ে রুল দিয়ে উল্টো পাল্টা পেটা কাজ করে, কাজ করতে পারে না এগুলো। এবার সেগুলো পণ্য ছাড়ছে। এই যে জিনিসটা মেন সমস্যা আমাদের এখানে, যত যা কিছু আছে সব মিটবে, কিন্তু ওইটা হতে দেবো না। এটা আমার জন্য না, কারণ সবাই জনসাধারণ সবার জন্য। পাওয়ার গ্রিডের কাজ বন্ধ, এই বন্ধ এটা আমরা বলছি না, এটা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন যে পাওয়ার গ্রিডের কাজ বন্ধ। পুলিশ আসলো কি কারণে? উনারা কি কারণে এসে আমাদের পরে হামলা করছে? আমরা যদি বন্ধ দেখবো, কেউ নেই, তাহলে আমরা কি করবো? যাবো না জায়গায়, চুপচাপ ঠান্ডা থাকবে। তাহলে পুলিশ এলে কি করতে? আমাদের পরে এই চাপ সৃষ্টি মাঠটা হলো কি কারণে? যেমনটা তুমি শুনতে পাচ্ছ, গ্রামবাসীরা তারা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, পেছনের ছবিটা তোমায় দেখাবো, প্রত্যেকের হাতে লাঠি রয়েছে, বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ফেলে তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে রয়েছে ভাঙড়। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি গ্রামবাসীদের মধ্যে, আমার ঠিক উল্টো দিকে পুলিশের শীর্ষকর্তারা দাঁড়িয়ে রয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রতিনিধিত্ব করছেন একজন ম্যাজিস্ট্রেট, তিনি নিজে রয়েছেন। কিন্তু যথেষ্ট উত্তেজনা এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছে ভাঙড়। সরাসরি চলে যাব নবান্নে আমাদের প্রতিনিধি সুমন ঘরায়ের কাছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রশাসনকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সুমন, ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? একেবারেই তাই, সেটা হচ্ছে পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে যাতে পুলিশ গুলি না চালায়। তার কারণ মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পরিস্থিতির প্রত্যেকটা পদক্ষেপের দিকে নজর রাখছেন এবং প্রত্যেক মুহূর্তে পুলিশ প্রশাসনের সঙ্গে এবং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে একটা ছবি উঠে এসছে, একজন গুলি খেয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। এই গুলিটা কার? এটা আদৌ পুলিশের কিনা? এটা আদৌ পুলিশের নয় বলে সেরকমই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠিয়েছে জেলা পুলিশ। অর্থাৎ পুলিশ এখন অব্দি ওখানে গুলি চালায়নি। এবং তাহলে এ কি করে ইনজোর্ড হলো, এর গুলিটা কোত্থেকে লাগলো, আদৌ এর গায়ে গুলি লেগেছে কিনা, পুরোটাই মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখতে বলেছে। এবং পাশাপাশি যার গুলি লেগেছে তার যাতে চিকিৎসা ব্যবস্থা শুরু করা যায় তার জন্য ব্যবস্থা দিতে বলেছেন। এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো পরিস্থিতিতে যাতে পুলিশ গুলি না চালায়, পুলিশ যাতে সংযত থাকে। এবং তুমি জানো যে আজকেই দুপুরবেলা মুখ্যমন্ত্রী বৈঠক করেন এবং বৈঠকের পর যেটা সিদ্ধান্ত হয়, পাওয়ার গ্রিড কর্পোরেশনকে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কর্তারা জানিয়ে দেন, সেটা হচ্ছে ওখানে পাওয়ার গ্রিড হবে না, ওখানকার কৃষি জমির যে চরিত্র সেই চরিত্রই বজায় রাখা হবে। সেখান থেকে যাতে প্রশাসন যাতে সেখান স্থানীয় মানুষদের যাতে বারবার বোঝান যে ওখানে পাওয়ার গ্রিড করার কোনো পরিকল্পনা নেই, জমি অধিগ্রহণের কোনো পরিকল্পনা নেই এবং জমির চরিত্র পাল্টানো হবে না। সেই জায়গা থেকে তিনি পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন এবং স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন যাতে সাধারণ মানুষকে সমঝোতায় আনা যায় এবং তাদের এই আন্দোলনটাকে যাতে সীমিত করা যায় এবং মানুষের সঙ্গে যাতে কথাবার্তা বলা যায়। এবং বারবারই তিনি যেটা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে কোনো অবস্থাতেই পুলিশ যাতে গুলি না চালায় এবং পুলিশের অন্য যে পন্থাগুলো আছে সেই পন্থা থেকে যাতে জনতাকে ছত্রভঙ্গ করে। ধন্যবাদ সুমন। দ্রুত চলে যাব আরেক প্রতিনিধি দীপকের কাছে। দীপক, তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যাদবপুরে এই ভাঙড়ের যে অশান্তি তার একেবারে প্রথম প্রতিক্রিয়া, যাদবপুরে পথ অবরোধ করেছে, কারা পথ অবরোধ করলো এবং কি দাবি তাদের? দেখো, ফ্যাসের নেতৃত্বে বেশ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন আজকে তারা মিছিল করে এসে 8B বাস স্ট্যান্ড, যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের সামনে আসে। সেখানে মিনিট 15 মতো তারা পথ অবরোধ করে রাখে এবং তারপর শান্তিপূর্ণভাবে তারা ক্যাম্পাসে ফিরে যায়। অতীতেও আমরা যেমন দেখেছি বিভিন্ন রাজনৈতিক ঘটনায় আলোড়িত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, আজকেও তার ব্যতিক্রম হয়নি। যেমন উত্তাপ ছড়িয়েছে ভাঙড়ে, উত্তাপ ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। বিকেল থেকেই ছাত্ররা জমায়েত হতে শুরু করে এবং ফ্যাসের নেতৃত্বে বেশ কয়েকটি বামপন্থী সংগঠনের তরফ থেকে মিছিলের ডাক দেওয়া হয়।
যদিও এই আন্দোলন কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ছিল, তারা স্লোগান দিতে থাকে কৃষকদের সমর্থনে, তারা অবরোধ করে তারা ক্যাম্পাসে ফিরে গেছে একটু আগেই। ধন্যবাদ দীপক। আমি সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, একেবারে পরিষ্কার দুটো শব্দেই গোটা ঘটনার কারণটাকে বিশ্লেষণ করা যায়, কমিউনিকেশন গ্যাপ। বলছি একদিকে তো প্রশাসনের দিক থেকে, সেই পার্টে আমি অবশ্যই আসবো, রাজনীতিবিদদের দিক থেকে আপনি শুনলেন যে লাইভে বলছেন যে তাদের আরাবুল ইসলামের নামে তাদের অভিযোগ, রেজ্জাক মোল্লার ওপর ভরসা নেই, বিদ্যুৎ মন্ত্রীকে এসে বলতে হবে মুখ্যমন্ত্রী যদি একবার আসেন তাহলে আমরা বুঝবো, আমরা মানবো তার কথা। মানে কোথাও কি এই স্থানীয় নেতৃত্বের ক্রেডিবিলিটির অভাবে এই এত অশান্তি এবং রক্তঝল্ল শেষ পর্যন্ত? হ্যাঁ, এটা একটা কারণ, মানে একটা কারণ যে আপনি যেটা বললেন এটাই তার কারণ। ওখানের পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব ওখানকার সাধারণ মানুষকে কন্ট্রোল করবে ওখানকার লোকাল লিডাররা, এবং রাজ্য সরকার এই জমিটা কিন্তু অধিগ্রহণ করেননি। রাজ্য সরকারের কাছে প্রস্তাব, ওই জমি নেওয়া হয়েছে, কাজ শুরু হয়েছে, রাজ্য সরকার প্রশাসনিকভাবে হেল্প করছে। কিন্তু এটা সত্য কথাই যে পরিস্থিতি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী একেবারেই যে কথা বলেছেন কোনোভাবেই যাতে ওখানে গুলি না চলে সেটা নিশ্চয়ই প্রশাসন দেখবেন। এবং আমি আরেকটা কথা বলবো যে শুধু প্রশাসন বা সাধারণ মানুষ এটা নয়, ওখানে পিছন থেকে কারা কোনো রাজনৈতিক দল মদত দিচ্ছে কিনা বা পরিকল্পনা বা চক্রান্ত করছে কিনা এটাও কিন্তু তদন্ত হওয়া খুব দরকার। কারণ মুখ্যমন্ত্রী অলরেডি ওখানকার লোকাল এমএলএকে পাঠিয়ে দিয়েছেন, সেখানে তাকে ঢুকতেই দেওয়া হচ্ছে না, বা যে আরাবুলের নাম বলছেন কাজ করতে কেন দেওয়া হচ্ছে না, কোনো রাজনৈতিক দল পিছন থেকে মদত দিচ্ছে কিনা এটাও কিন্তু, কারণ একটা সচল এবং সুন্দর রাজ্য সুন্দরভাবে যেখানে চলছে সেখানে হঠাৎ এই মানে সচল রাজ্যকে অচল করার জন্য কেউ আছে কিনা, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু থেকে যেতেও পারে, কারণ সবই তো রাজনীতির একটা অঙ্গ। কারণ এটা যদি কেউ ভাবে যে নন্দীগ্রামের মতন আরেকটা ঘটনা ঘটিয়ে দেবে তাহলে কিন্তু সেটা ভুল হবে। আমি অনুরোধ করব সব রাজনৈতিক দলের কাছে যে এরকম একটা পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে, সমস্ত রাজনৈতিক দলেরই উচিত এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে সবাইকে হাত লাগিয়ে করতে হবে। আমি চাই না হিন্দুদের মতন একজন সাংবাদিক মার্কা, আমি ওখানে অনেক কিছু ঘটছে, পুলিশের গাড়ি ভাঙা হচ্ছে, খুব দুঃখজনক। ওম প্রকাশ, আজকেই অধীর চৌধুরীর ওইখানে কর্মসূচি ছিল, কি খবর আছে এই গোটা ঘটনা নিয়ে আপনাদের কাছে? না, ভাঙড়ে অস্থিরতা এবং অসন্তোষ বেশ কিছু সপ্তাহ ধরে চলছে, এবং ইতিমধ্যে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দুবার আমাদের প্রতিনিধিরা সেখানে গেছেন, অনেকেই স্থানীয়ভাবে আমাদের সঙ্গে যুক্ত। আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি নিজেও গেছিলেন। আমরা মানুষের কথা শুনতে চাই এবং মানুষের যে বক্তব্য সেই বক্তব্যকে সামনে রেখে আর কি রাজ্য প্রশাসন পরিচালনা করুক, সেটাই হচ্ছে আমাদের আর কি ইচ্ছে। অসুবিধার জায়গাটা হচ্ছে না, অসুবিধার জায়গাটা হচ্ছে সুমন, অসুবিধার জায়গাটা হচ্ছে যে তোমার মনে আছে যে কতবার তোমাদের এই চ্যানেলেই দেখাতে হয়েছে যে ভাঙড়ে কি ভয়ঙ্কর অব্যবস্থা, কত ব্যক্তি খুন হয়েছেন, বিরোধী রাজনৈতিক দলগুলিকে প্রচার করবার কোনো রকম সুযোগ দেওয়া হয়নি, গোষ্ঠী দ্বন্দ্বে জীর্ণ হয়ে রয়েছে। আমার সেই ছবি এখনো মনে আছে, রেজ্জাক মোল্লার মিছিল। তার মানেটা হচ্ছে যে এখানে যেরকম ফ্যাসিবাদী কায়দায় মানুষের উপর একটা দলতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল, আজকে কিন্তু একটা ভিন্নতর পরিস্থিতিতে মানুষ কিন্তু অসন্তোষ জ্ঞাপন করতে বাধ্য হয়েছেন। এখন শুনলাম যে ভাঙড়ের এমএলএ-কে সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এটা সাংঘাতিক ব্যাপার। ভাঙড়ের এমএলএ সেখানে নেই কেন? আজকে 2 সপ্তাহ ধরে এটা চলছে, এর মানে ভাঙড়ে যিনি প্রতিনিধিত্ব করেন তার সঙ্গে ভাঙড়ের কোনো যোগাযোগ নেই। আর বিবাদ বিসংবাদ মেটানোর নানা রকম পদ্ধতি আছে, আজকে সেই সমস্ত পদ্ধতিকে যেহেতু এই চ্যানেলেই বহুবার দেখানো হয়েছে, একেবারে পরিষ্কার রেজ্জাক মোল্লা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি যাচ্ছি। নবান্ন থেকে পরে নবান্ন থেকে পরে ক্লারিফাই করা হয় মুখ্যমন্ত্রী এরকম কোনো নির্দেশ দেননি রেজ্জাক মোল্লাকে। না, রেজ্জাক মোল্লা এটা কেন বলবেন? কেন কি রেজ্জাক মোল্লা তো সেখানকার জনপ্রতিনিধি, এর মানে হচ্ছে যে জনপ্রতিনিধির সঙ্গে সেখানে ভাঙড়ের কোনো সম্পর্কই নেই। আর আমি দ্রুত একবার বিতনুর কাছে চলে যাব, কি বলছেন বিধায়ক? গত কয়েকদিন ধরে যেখানে আন্দোলন চলছে এবং গতকালকে রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যেখানে উত্তপ্ত পরিস্থিতি, তার থেকে 1.5-2 কিলোমিটার দূরে পোলেরহাট পার্টি অফিসে গিয়ে বসেছিলেন রেজ্জাক মোল্লা এবং স্থানীয় বিধায়ক গাজীপুর। তারপর তিনি সেখান থেকে এসে গেছেন বিজয়গঞ্জ পার্টি অফিসে। রেজ্জাক দা, আপনার নিজের বিধানসভা এলাকা যেখানে গোলমাল চলছে, আপনি সেখানে ঢুকতে পারলেন না, এর কারণ কি? ঢুকতে পারলাম না মানে তো আমি টিভিতে যা দেখলাম, কারণ এই আন্দোলনটা তো দীর্ঘদিন ধরে ওরা সংগঠিত করেছে এবং এর নেতৃত্বে যারা আছে মূলত সিপিআইএম এর রেড স্টার
অলিভ আছে, ওর বউ আছে, মানে ক্রান্তি মজদুর পরিষদ আছে, মানে প্রো নকশা লাইট, তারপরে কংগ্রেস আছে, অদিত চৌধুরী এসেছিল, ওখানে বললো যে অদিত চৌধুরীকে আমরা স্বাগত জানিয়েছি, আর সিপিএম আছে। মানে এটা কি একটা জায়গাতে, রাজ্যের মধ্যে একটা জায়গা, আপনার বিধানসভা এলাকা কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে, সেখানে একটা এলাকায় একজন বিধায়ক মন্ত্রী ঢুকতে পাচ্ছেন না, এটা কি রাজ্যের আইন শৃঙ্খলার পক্ষে অত্যন্ত একটা উদ্বেগজনক অবস্থা? আইন শৃঙ্খলার এখানে তো প্রশ্ন নেই, লোকে যখন খুব এজিটেটেড থাকে তো আস্তে আস্তে তাদেরকে শান্ত করার পরে, তবে আমি যদি মানে কোন একটা কারণে একটা লোক যদি খুব উত্তেজিত হয়, তাকে যদি আমি অনেক যুক্তি দিয়ে বোঝাতে চাই, সে তখন বুঝবে না। তাকে একটু ঠান্ডা হতে দিতে হবে, একটু সময় নিতে হবে, তারপরে বিভিন্নভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। ওখানকার আন্দোলনকারীরা বলছে যে ওখানকার মানুষের সম্পর্কে, বিশেষ করে মহিলাদের সম্পর্কে আপনি যে মন্তব্য করেছেন, আপনাকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। না, আমি যে মিটিংটা করেছি সেখানে বলেছি যে মহিলাদের সঙ্গে যে শব্দটা আমি ব্যবহার করেছি, কারণ ওই আন্দোলনকারীরা ওখানে বুঝিয়েছে যে এনভায়রনমেন্ট ইকোলজি তো খারাপ হবেই, হেলথ হ্যাজার্ড হবে, সেই সঙ্গে মেয়েদেরও বাচ্চা কাচ্চা হবে না। তা আমি বন্ধা কথাটা না ব্যবহার করে আমি যে মেটো ভাষায় বলি সেটা বলি যে মেয়েরা বাঁচা হয়ে যাবে। এতে কেউ যদি আহত হয়ে থাকে, নিশ্চিত আহত হয়েছে, তো আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নিঃশর্তভাবে, ভাঙড়ে মানুষের কাছে চেয়েছি। তারপর আমার দুটো বক্তব্য আমি বলেছি, সে তোমরা রেকর্ড করেছো, এইটা তো সোজা হয়েছে। আরেকটা বিষয় শেষ, যেটা খানিকক্ষণ আগে জানা যাচ্ছে যে ওই এলাকায় কিছু গুলিবিদ্ধ হওয়ার খবর আসছে, এবং কে গুলি চালিয়েছে তাই নিয়ে বিভ্রান্তি থাকলেও গুলি চালানোর ঘটনা ঘটেছে। আপনি কি এ ব্যাপারে স্থানীয় বিধায়ক বা মন্ত্রী হিসেবে ওয়াকিবহাল? না, আমি এখন আই এম নট শিওর। আমি ওই তোমাদের মতো আর যারা আছে তাদের কাছে শুনলাম। আমি এসপি কে টেলিফোন করেছিলাম ফর কনফার্মেশন, তিনি বললেন আমাদের কাছে এখন কোনো খবর নেই। তখন একজনের কথা শুনেছিল, এখন আবার 3 জনের কথা শুনছি। তাহলে আমি আরো একটু কনফার্ম না হয়ে কোনো মন্তব্য করব না। একটা শেষ জিনিস, সেটা হচ্ছে ভাঙড়কে যেভাবে একদম 2005-06 যখন রাজ্যে জমি অধিগ্রহণের প্রশ্ন আসে, তখন সিঙ্গুর, ভাঙড়, নন্দীগ্রাম একসঙ্গে নাম উচ্চারণ হতো। আজকে 5-7 বছর 10 বছর বাদে এই ভাঙড়কে কেন্দ্র করে আবার কি নতুন করে একটা উত্তপ্ত হওয়ার পরিস্থিতি রাজ্যে তৈরি হচ্ছে? চেষ্টা হচ্ছে, তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং এ ব্যাপারে মানে বিরোধী গ্রুপ যা বললে বোঝায়, কংগ্রেস সিপিএম তো আছেই, এছাড়া আল্ট্রা লেফট যারা আছে, রেড স্টার ইত্যাদি, এবং সুজাত ভদ্র মতো যারা মানবাধিকার, সব অধিকারী এখানে এক জায়গা আছে, এবং এরা দীর্ঘদিন ধরে এই এলাকায় থেকে মেয়েদের ছেলেদের বুঝিয়েছে, খুব ভালো করে কনভিন্স করেছে। ডিউরিং দ্যাট টাইম আমাদের কোনো পাল্টা। এইখানে যে ভাঙড়ে তৃণমূলের কি সাংগঠনিক দুর্বলতা, বিশেষ করে আরাবুল ইসলাম, আপনি, এই জন্য এই কোনো বিভ্রান্তি, কনফিউশনের জন্য কি এই পরিস্থিতি তৈরি হলো? আমার সঙ্গে আরাবুলের তো কোনো বিরোধের জায়গা নেই। আরাবুলের মতো আছে পঞ্চায়েত সমিতি সভাপতি, আমি এখানকার বিধায়ক, আমি আমার মতো আছি, তো আমার সঙ্গে তো এমনি কোনো বিরোধ নেই। তো আরাবুলের সঙ্গে যদি স্থানীয় লোকের কোনো বিরোধ থেকে থাকে, কারণ এই প্রজেক্টটা তো হচ্ছে 2013 থেকে, তারপর 14 হয়েছে, 15 হয়েছে, 15 হওয়ার পরে যখন কমপ্লিট হয়ে গেছে, মানে অলমোস্ট 90%, তখন বিদ্যুৎ মন্ত্রী আমাকে ডেকেছিলেন। তো আমি তাকে বললাম যে একটু আপনি দেখেন যদি ওখানকার ইকোলজি এনভায়রনমেন্টে কোনো ইম্প্যাক্ট পড়ে, তাহলে সেটা আমাদের কনসিডার করা উচিত। উনি বললেন না, সেরকম পড়বে না, কারণ পাওয়ার গ্রিড তো সব জায়গায় আছে, কোনো জায়গায় বড় করে ছোট, আমাদের পাশে সুভাষ গ্রাম আছে, সেখানেও পাওয়ার গ্রিড আছে। কিন্তু এখানে যেহেতু কিছু ব্যাপার আছে, মানে সেই ব্যাপারের জন্য কিছু গন্ডগোল তৈরি হয়ে গেছে তখন, মানে কেউ এটার উপরে ভর করে ব্যবসা করে নিয়েছে, মুনাফা করে নিয়েছে, কামিয়ে নিয়েছে, তার জন্য মানুষের কিছু ক্ষোভ আছে। সেই ক্ষোভটাকে ওরা এসে মানে ব্যবহার করেছে, এবং আমরা ঠিকমতো সেটাকে ট্যাকেল করতে পারিনি। আর আজই মুখ্যমন্ত্রী সবাই আমাকে এই প্রথম বললেন যে গো এবং ওটা সাবসাইড করার চেষ্টা করো। তো আমি এসেছি, কর্মীদের সঙ্গে কথা বলবো যে কিভাবে সেটা করা যায়। তোমাদের সঙ্গে তো আর বলবো না, সবটা যদি বলে দেয় তাহলে তো আর কাজ হবে না।
আমরা কথা বললাম রাজ্যের মন্ত্রী এবং ভাঙড়ের বিধায়ক রেজ্জাক মোল্লার সঙ্গে, এবং এই এলাকায় যে গোলমাল সূত্রপাত হয়েছে গত 1-1.5 মাস ধরে এবং যা আজকে উত্তপ্ত আকার নিয়েছে, তাতে মূলত কংগ্রেস, সিপিএম এবং নকশালদের ইন্ধন রয়েছে, এবং তার ফলে রাজ্যের এই এলাকার একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি শুরু হয়েছে, এমনটা কিন্তু আশঙ্কা করছেন রেজ্জাক মোল্লা। ক্যামেরা ভগীরথ শর্মার সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ভাঙড়। আমি সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, একজন অর্থনীতিবিদ হিসেবে পাওয়ার গ্রিডের সাবস্টেশনটা যদি তৈরি হতো শুধু দক্ষিণ 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ এলাকায় আপনার বিদ্যুৎ পরিষেবার যে মান অনেকটা বাড়ানো যেত। নিশ্চয়ই। কোথায় সমস্যাটা হলো, কেন বোঝানো গেল না? এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, আমরা এই অনুষ্ঠানেই পরপর দেখাতে থাকবো যে আশঙ্কাগুলো গ্রামবাসীদের মধ্যে, তাদের অনেকে জেনুইনলি আশঙ্কা করছেন, তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মানে আজকের ওপর থেকে বিদ্যুতের তার হাই টেনশন তার গেলে নিচের জমিতে সমস্ত মাছ মরে যাবে, এই ধরনের অবৈজ্ঞানিক যুক্তিও দেয়া হয়েছে, কেন বোঝানো গেল না? দেখুন, সবচেয়ে বেশি আমার দুঃখ লাগছে যে দুদিন পরে বিশ্ববঙ্গ সম্মেলন হবে, আমরা কি এই টাইপের ছবি তুলে ধরতে চাই যে পশ্চিমবঙ্গের একটা গ্রামে কলকাতার থেকে এত কাছে ঠিক এরকমভাবে আমরা বিদ্যুৎ বা বিদ্যুৎকরণের বিরোধিতা করছি। এবং আরও বেশি আশ্চর্য লাগছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা সংস্থা, যার সঙ্গে আমি খুব নিবিড়ভাবে জড়িত ছিলাম, সেইখানে ছাত্ররা ইলেকট্রিফিকেশন নিয়ে রাস্তায় নেমে গেছে কৃষকদের আন্দোলনে। তাদের যদি বিন্দুমাত্র লেখাপড়া করে থাকেন তারা জানবেন যে লেনিন বলেছে ডেভেলপমেন্ট ইলেকট্রিফিকেশন ছাড়া হতে পারে না। আজকের দেশে যারা মনে করছে, আমার মনে হয় শিক্ষার বিয়ন্ডেও, যে গ্রামগুলো এই আন্দোলনে নেমেছে তাদের তো কমপ্লিটলি ইলেকট্রিসিটির থেকে বিচ্যুত করে দেওয়া উচিত, তাহলে তারা বুঝবে ইলেকট্রিসিটির মর্ম কি। এবং না, আমার একটা কথা আছে, আর তারা যদি চায় যে তাদের গ্রামে ইলেকট্রিসিটি আসবে, সেই তারটা কোথার থেকে আসবে? তাদের উপর এইসব ঝালগুলো থাকবে না? তাদের মাছ শুকিয়ে যাবে না? তো ইলেকট্রিফিকেশনের বিরুদ্ধে, গ্রিডের বিরুদ্ধে কোনো সভ্য সমাজে, যেখানে আমরা এইখানে দাঁড়িয়ে আছি, প্রতিনিধি দলই হোক বিরোধী দলই হোক, এর ওপর যেই করে থাকুন, আমি মনে করি সেটা রাষ্ট্র বিরোধী কাজ। এটা আমার মনে হয় যে ভীষণ অপব্যাখ্যা হচ্ছে, অবান্তর কথা বলা হচ্ছে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি অধ্যাপক, আমি খুব দায়িত্ব নিয়েই বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী ইলেকট্রিসিটির বিরুদ্ধে নয়। গোটা ব্যাপারটা ভালো জানতে হবে। আপনি ইকোনমিক্স হিসেবে আর কি বক্তব্য রাখতেই পারেন, কিন্তু আপনি যেভাবে প্রেজেন্ট করছেন তা নয়। ইস্যুটা হচ্ছে যে যেভাবে আর কি জমিটা কেনা হয়েছিল 2013 সালে, এবং যে পদ্ধতিতে কেনা হয়েছিল, যে কম্পেনসেশনের কনটেক্সটে কেনা হয়েছিল, সেটা নিয়ে আর কি দীর্ঘদিন ধরে সেখানে একটা অসন্তোষ রয়েছে, এবং সেটাই হচ্ছে মৌলিক ব্যাপার। সেকেন্ডটা হচ্ছে যে বর্তমানে যে সাবস্টেশন আছে সেটার ফাংশনিংয়ের জায়গাটা নিয়ে কিছু ইস্যু এসছে। তো সেটা কিন্তু শর্ট আউট হচ্ছে। মেন ইস্যুটা হচ্ছে যে 2013 সালে কিভাবে তাদেরকে জমিটা তারা বিক্রি করেছিলেন, কারা এই জমি বিক্রি করবার ব্যাপারের সঙ্গে যুক্ত ছিল, অতি অবশ্যই আছে। এখানে নানা রকম দুর্নীতি হয়েছে, রাজ্যের মন্ত্রী নিজেই সেই দিকে আলোকপাত করছেন। তাই জন্য এটা বলা যে এটা হচ্ছে ইলেকট্রিসিটির বিরুদ্ধে কোনো আন্দোলন, সেটা খুবই ভুল কথা। এবং তাই জন্য আমি প্রফেসর সাহেব, আমি আপনাকে বলছি যে কাইন্ডলি না জেনে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের সম্পর্কে এইরকম আননেসেসারি একটা আনরিজনেবল কথা আপনি কাইন্ডলি বলবেন না। আপনাকে জানতে হবে যে 2007 এটার ব্যাকগ্রাউন্ডটা কি। আপনাকে আন্দোলনের প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল, তারা পাবলিক লিটিগেশন করে এটা আরেকবার দেখা উচিত ছিল যে কি করে কম্পেনসেশন। সেটা তাহলে এজিটেশনের এই সময় মোডটা কি হবে সেটা নিয়ে যদি আলোকপাত করেন যে এজিটেশনের মোড কি হবে, সেটা একটা ব্যাপক রকম ভাবে আলোচনা করা যেতে পারে যে কোনো এজিটেশন তাহলে রাস্তাঘাটে মিটিং কেন করা হচ্ছে? যে কোনো অজুহাতে আমরা রাস্তাঘাটে নেমে যাব, আমরা একটা যেখানে শিল্পায়নের দিকে আমরা এগোচ্ছি, শিল্পায়নের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি এই সমস্ত জমি, কোনো রকম জমি অধিগ্রহণ করা হবে না, কোনো রকম জমি আর কি উন্নয়নের প্রয়োজনেও আর কি ব্যবহার করা হবে না, সেটা নিয়ে তার ঘোষিত অফিসিয়াল স্ট্যান্ড আছে। এই রাজ্যে 6 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, এবং আজকে আপনি বিদ্যুতের সাবস্টেশন সম্পর্কে বলছেন যে রাজ্যের উন্নয়নের প্রশ্ন। অতি অবশ্যই উন্নয়নের প্রশ্ন। সিঙ্গুর নন্দীগ্রামেও কিন্তু উন্নয়নের বেশ কিছু দিক ছিল, সেগুলিকে কিন্তু মিটিয়ে দিয়েই আসছে।
এই মুখ্যমন্ত্রী প্রথম, মানে প্রকাশদা ভালো করেই জানে, এই মুখ্যমন্ত্রী প্রথম যিনি ল্যান্ড ব্যাংক তৈরি করেছেন এবং স্বেচ্ছায় জমি সাময়িকভাবে একটা কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হয়েছে, সেই প্রবলেম থেকেই আজকের এই ঘটনা। কিন্তু মাথায় রাখতে হবে এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু শুধু ওখানকার লোকাল লিডারের নয়, দেখতে হবে কারা এই পেছনে গভীর ষড়যন্ত্র বা মদত দিচ্ছে, কোন কোন রাজনৈতিক দল। যে কথা অলরেডি ওখানকার এমএলএ বলে, আমি আবারও বলছি আপনি একজনও ওখানে কোনো চটি পরা পুলিশ দেখতে পাচ্ছেন না, বা এখনো পর্যন্ত নবান্ন থেকে যে রিপোর্ট আপনাদের সংবাদ দেখানো হলো যে প্রশাসনকে গুলি চালাতে সংযমী থাকতে বলা হয়েছে, এবং এখনো পুলিশ না না তুমি কারণ আমাকে মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন তার নিজের হাতে আইনটা তুলে না নেয়, কারণ যেভাবে পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, এটা তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি। তার জন্যই আমি মনে করি এখন রাজনীতির উত্তেজনা কথা বলে গরম করার দরকার নেই, এটা বলা উচিত সমস্ত রাজনৈতিক দলকে এলাকাকে ঠান্ডা করাটা প্রথম দরকার। তারপরে বিদ্যুৎ মন্ত্রী সকাল থেকে আপনার চ্যানেল দেখিয়ে যাচ্ছেন, তার ইন্টারভিউ পরিষ্কার বলছে যে সমস্যাটা আমরা সরে আসছি, আমরা ওখান থেকে দলের সাথে আলোচনা করেছি, আলোচনা করে এই মুহূর্তে কাজ বন্ধ। আপনি বলছিলেন যে বহিরাগত এবং কারা এই মানে আপনার প্রশাসনের দিক থেকে বের করার চেষ্টা, আমি আবারও বলছি মানে একটা কেন্দ্রের সরকারের স্বৈরাচারী শাসনের ব্যবস্থার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার প্রথম রুখে দাঁড়িয়েছিলেন এবং তাকে বিভিন্নভাবে এবং শুধু আমি প্রশাসনের সূত্রে এই মুহূর্তে প্রশাসনের ভার্সনটা জেনে নেব। সুমন ঘরাই, হ্যাঁ সুমন, প্রশাসনিক সূত্রে এই ঘটনার কি ব্যাখ্যা পাচ্ছ? প্রশাসনের নিজস্ব বিশ্লেষণ কি বলছে? দেখো, নবান্ন সূত্রে যে রিপোর্টটা নবান্নে এসছে সেই রিপোর্টটা হচ্ছে এই যে আন্দোলনটা চলছে ভাঙড়ের, এই আন্দোলনের পেছনে মাওবাদীরা যুক্ত রয়েছে এবং মাওবাদীদের সঙ্গে যুক্ত রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী। এদের সংখ্যা প্রায় 40 থেকে 50 জন। মুখ্যমন্ত্রী অফিস থেকে প্রশাসনের কাছে নির্দেশ গেছে অবিলম্বে এদেরকে আইডেন্টিফাই করা এবং এদেরকে গ্রেপ্তার করা। এবং তুমি বুঝতেই পারছো এই যে আন্দোলন, যেটা 2-3 দিন আগে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অব্দি বলেছেন সাংবাদিক সম্মেলন করে যে ওখানে পাওয়ার গ্রিড হবে না, তারপরও কিন্তু মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে কৃষি জমি দখল করে, কৃষি জমি চরিত্র বদল করে পাওয়ার গ্রিড হবে না। তারপরও কি করে ওখানে আন্দোলন দানা বাঁধে এবং আন্দোলনটা এত দূর জায়গায় যায় এবং যেখানে পুলিশ আজকে মার খেয়েছে, পুলিশের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং জনগণকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না, তাদেরকে বোঝানো যাচ্ছে না, সেই জায়গা থেকেই নবান্নর কাছে রিপোর্ট যে ওখানে মাওবাদীরা যুক্ত এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রীরা যুক্ত, অর্থাৎ 40-50 জনের একটা বহিরাগত টিম যারা গ্রামবাসীদের রোষকাচ্ছে এবং এত বড় আন্দোলনের দিকে নিয়ে গেল। সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশ এদেরকে আইডেন্টিফাই করা এবং এদেরকে অবিলম্বে গ্রেফতার করা। ধন্যবাদ সুমন। মাওবাদীদের ছায়া দেখছে প্রশাসন। আমি একবারে ঠিক এই জায়গায় সুমনবাবু শুরুতেই বলছিলাম যে এর পেছনে একটা গভীর কোনো ষড়যন্ত্র আছেই এবং সেটা খুঁজে বের করতে হবে প্রশাসনকেই এবং সাধারণ মানুষকে, ভাঙড়বাসীকে সেটা বুঝতে হবে যে কারো প্ররোচনা এই সময়। একটা জিনিস তো মানবেন যে কোথাও একটা ডিসকানেক্ট হয়েছে, মানে আমি বলছি স্থানীয় নেতৃত্ব, গ্রামবাসী, প্রশাসন, গ্রামবাসী বোঝানোর জন্য এই ডিসকানেক্টটা দূর করা একটা ত্রুটি কোথাও না কোথাও হয়ে গেছে। সেই ত্রুটিটা আজকে সামনে রেখে যদি কোনো বিশেষ কোনো রাজনৈতিক একটা সংগঠন এইভাবে ভেতরে ইন্ধন দেয়, এটাকে কিন্তু আগে বন্ধ করতে হবে ভাঙড়বাসীর জন্য। আমি শুধু এইটা জানতে চাই, এটা বলো সুমন, যে এটা কি ঠিক নয় যে পুলিশ সেখানে গ্রামবাসীদের বাড়িগুলিকে ভাঙতে গিয়ে ধরা পড়েছে ক্যামেরার সকালবেলা, কেন সেটা করতে গেছিল? কেন পুলিশ এবং প্রশাসন গ্রামবাসীদেরকে প্রভোগ করছে? আজকে তুমি বলছো যে সেখানকার জমির চরিত্রকে বদল করা হবে না, তার মানেটা হচ্ছে তুমি ধরে নিতে হবে আমাকে যে জমির চরিত্র বদল করবার প্রচেষ্টা হয়েছিল। তাহলে গভর্নমেন্ট এটাতে কন্ট্রাডিকশনে ভুগছে। গভর্নমেন্টের যে জমি নীতি আমরা বারবার করে বলেছি সেটা ভ্রান্ত। সরকারের একটা ভূমিকা থাকবে, সেই ভূমিকাটা বিশাল ব্যাপক না হলেও একটা ভূমিকা থাকবে। সরকার বলছে যে না, সরকার কোনো ভূমিকা গ্রহণ করবে না, তখন কি দাঁড়াচ্ছে, যেটা অনেকবার আলোচনা হয়েছে, ইকোনমিস্টরা পয়েন্ট আউট করেছেন যে দালালরা বা মাস্তানরা তারা নিয়ন্ত্রণ করবে। এখন গ্রামবাসীরা বলেছে যে তারাই নিয়ন্ত্রণ করেছিল 2013 সালে এবং তারা বলছে আমরা সম্মতির নাম করে জোর করে। বেদিক ভিলেজে কি হয়েছিল, অভিযোগটা কি ছিল? বেদিক ভিলেজে জমি অধিগ্রহণ হয়নি, সেখানে লোকাল এই ল্যান্ড মাফিয়ারা, ল্যান্ড তারিটা একটা অন্যরকম এক্সটেনশন দেখা যাচ্ছে। বেদিক ভিলেজের গন্ডগোলের পেছনে তো তাই ছিল, এই ভাঙড়ের কাছাকাছি। তাহলে প্রবলেমটা তো বাড়ির মধ্যে ঢুকতে হবে, মানে তৃণমূল কংগ্রেসের যে বাড়ি
বা তাদের যে সংসার, তার মধ্যেই যে প্রবলেমটা লুকিয়ে আছে সেটাই তো আর কি সামনে চলে আসে। আমি দ্রুত একবার, আমরা দায়িত্বপূর্ণ ভূমিকা নিঃসন্দেহে প্রশাসনকেও পালন করতে হবে, কিন্তু এই যে পাওয়ার গ্রিড, যে পাওয়ার গ্রিড নিয়ে এত আলোচনা, এত আজকের অশান্তি, এবং যে পাওয়ার গ্রিডের সাবস্টেশন বন্ধ করা নিয়ে গ্রামবাসীদের দাবি, সেই পাওয়ার গ্রিডটা যদি হতো তাহলে তার ইতিবাচক দিকগুলো সেগুলো একেবারেই ফেলে দেওয়ার নয়। কেন বলছি দেখুন। বিদ্যুৎ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ ভাঙড়, বোমা, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। এই পাওয়ার গ্রিড প্রকল্প ঘিরেই রণক্ষেত্র ভাঙড়। প্রকল্প প্রায় শেষ, শুধু তার ফেলা বাকি। এই অবস্থাতেই যাবতীয় বিক্ষোভ। ভাঙড়ের নতুনহাট গ্রামের এই পাওয়ার গ্রিডকে কেন্দ্র করেই কিন্তু গতকাল থেকে দফায় দফায় কিন্তু খণ্ডযুদ্ধ চলছে, সংঘর্ষ, বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। দাদা, কাজ বন্ধ কবে থেকে? কাজ বন্ধ কবে থেকে? মোটামুটি 10 তারিখ থেকেই কাজ বন্ধ। 10 তারিখ থেকে কাজ বন্ধ। আচ্ছা, এর আগেও কি গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছিল? না, এর আগে সেরকম দেখায়নি। ভাঙড় ও সংলগ্ন এলাকার বিদ্যুতের চাহিদা মেটাতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল বছর 4 আগে। 2013 সালে ভাঙড়ের খামারাইটে 40 বিঘা জমি কিনে কেন্দ্রীয় সরকারি সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। জমিদাতাদের অভিযোগ, কম দামে জমি বিক্রি করতে তাদের বাধ্য করা হয়েছিল। আমাদের নেতারা, আমাদের বড় বড় লোকেরা ওরা ছিল, ওরা জোর করে এটা পাওয়ার হাউস করবে বলে পাওয়ার গ্রিড বসিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজ্য সরকার ও পাওয়ার গ্রিড কর্পোরেশন জমির কাঠা প্রতি দাম দিয়েছিল 2 থেকে 2.5 লক্ষ টাকা। 2014 সালে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়ে যায়। প্রতিবাদে 2015 থেকে গ্রামবাসীরা সংগঠিত হতে শুরু করে। গ্রামবাসীদের দাবি, বিভিন্ন স্তরে তারা অভিযোগ জানালেও বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে যায় নিজের মতো করে। প্রকল্প বাতিল ও জমি ফেরতের দাবিতে গত বছর তৈরি হয় জমি জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। আন্দোলনে যোগ দেয় বেশ কয়েকটি পরিবেশ ও মানবাধিকার সংগঠন। শামিল হয় সিপিআই, এমএলও। স্থানীয় সূত্রে খবর, আন্দোলনকারীদের সংগঠিত করতে ভাঙড়ে চলে আসেন যাদবপুর ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া। আবার যদি পুলিশি সন্ত্রাস নামে তাহলে মানুষ তার জবাব দেওয়ার জন্য। আজকে কি চাইছেন? পুলিশ উইথড্র হয়ে যাক। আজকে আমরা চাইছি পুলিশ উইথড্র হয়ে যাক, যারা অ্যারেস্টেড হয়েছে, যারা ডিটেইন হয়েছে তাদের অবিলম্বে ছেড়ে দেওয়া। সেপ্টেম্বরে প্রকল্প যখন প্রায় শেষের পথে, তখন থেকে জমি আন্দোলন দানা বাঁধতে শুরু করে। কলকাতায় এসে রাজ্যপালকে স্মারকলিপিও দেন জমিদাতারা। খামারাইট থেকে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে মাছিভাঙা, টোনার মতো ভাঙড়ের একাধিক গ্রামে। জমিতে খুঁটি পোতা ইস্যুতে ভাঙড়ের আন্দোলনে যোগ দেয় উত্তর 24 পরগনার দেগঙ্গা, শাসন, মিতপুর সহ বিভিন্ন গ্রামের মানুষ। অভিযোগ, তাদের জমিতেও খুঁটি পোতা হয়েছে। এর মধ্যেই গত নভেম্বরে ভাঙড়ের 3 মহিলা সহ 6 আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের 18 দিন জেলে কাটাতে হয় বলে অভিযোগ। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামে গ্রামে ঘুরে সভা শুরু করে আন্দোলনকারীরা। 11 জানুয়ারি ভাঙড়ের হাড়োয়া রোড অবরোধ করা হয়। যান জেলা শাসকের প্রতিনিধি। আন্দোলনকারীদের দাবি, প্রশাসন সেদিন মৌখিকভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সমাধান সূত্র না মেলা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিডে বিদ্যুতের যে লাইন ঢুকেছিল সেটাও বিচ্ছিন্ন করে রাখা হবে। অভিযোগ, কোনো প্রতিশ্রুতিই রাখা হয়নি। ফলে আবার সংঘবদ্ধ হন ভাঙড়ের আন্দোলনকারীরা। 14 জানুয়ারি পোলেরহাট বাজারে সমাবেশের ডাক দেন তারা। অভিযোগ, সেই সমাবেশ বানচাল করতে পাল্টা সভার ডাক দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পোলেরহাটের বদলে অনন্তপুরে সভা করে আন্দোলনকারীরা। ওই সভা থেকেই ঘোষণা করা হয় বৃহত্তর আন্দোলনের। কিন্তু সোমবার রাতে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় প্রকল্প স্থগিত রাখা হচ্ছে। তারপরও বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল মঙ্গলবার। প্রকাশ সিনহা ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, ভাঙড়। সুমনবাবু, এই মুহূর্তে আপনার কাছে যখন আসছি, একটা টুইট আমার নজরে আসছে, নো ল্যান্ড উইল বি অ্যাকোয়ার্ড ইফ পিপল ডোন্ট ওয়ান্ট টু গিভ অ্যাওয়ে ল্যান্ড, প্রপোজ পাওয়ার গ্রিড উইল বি রিলোকেটেড ইফ রিকোয়ার্ড। আমি বলছি যে এটা তো প্রশাসনের বক্তব্য আজকের নয়, প্রশাসনের বক্তব্য বেশ কয়েকদিন আগেকার। কালকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ মন্ত্রী রাত্রিবেলা ঘোষণা করে দিলেন যে ভাঙড়ে পাওয়ার গ্রিড কর্পোরেশনের সাবস্টেশনের কাজ বন্ধ রাখা হলো। তারপরে আজকে এই ঘটনা কেন ঘটলো, 1 নম্বর। 2, আমি এর সঙ্গে জুড়তে চাইব রেজ্জাক মোল্লা, স্থানীয় বিধায়ক, তিনি বলছেন যে না, আমরা বোঝাতে পারিনি। এতদিন ধরে স্থানীয় নেতৃত্ব কি করছিল? না, দেখুন, প্রথম যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে দেখুন, এই যে প্রকল্প মানে জমি দখল করা হবে না, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেসের যে জমি নীতি, সেই জমি নীতিটাই কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে
যদি আপনি তুলনামূলক আলোচনা করেন তাহলে তাদের জমি নীতিটাই কিন্তু স্বাভাবিকভাবে ঠিক আছে না হলো। আমি বলছি রেজ্জাক মোল্লা বলছেন বহিরাগতরা গ্রামের মধ্যে থেকে অনেক দিন ধরে গ্রামবাসীদের বোঝাচ্ছেন, প্রশাসন কি করছে? না প্রশাসনের না ডিসকানেক্ট। আমি বারবার যেটা বলছি, না যেটা পলিটিক্যাল পার্টি কি করছিল না, সেখানে তো স্থানীয় সংগঠন ছিল, না বাইরে থেকে লোক ঢুকে বুঝিয়ে গেল। বাইরে থেকে না, এটা তো একটা অস্বাভাবিক ট্রেন্ড রয়েছে। 2013 নোটিফিকেশন, 2015, 2016 বিধানসভা ভোট এবং তার পরবর্তী পদক্ষেপে এত বড় আন্দোলন হয়নি, তাহলে কোথাও একটা উস্কানি রয়েছে, এটা অস্বীকার করলে হবে না। দু 2016 বিধানসভা ভোট এবং তার পরবর্তী পদক্ষেপে এত বড় আন্দোলন হয়নি, তাহলে কোথাও একটা উস্কানি রয়েছে, এটা অস্বীকার করলে হবে না। এবং যে জায়গাটা মূল ভাবতে হবে যে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নীতি যে 1 ইঞ্চি জমি অধিগ্রহণ করা হবে না সেই মানুষের সম্মতি ছাড়া, অর্থাৎ মানুষ ইচ্ছাকৃতভাবে জমি যদি না তুলে দেন কোনো জমি সেখানে নেওয়া হবে না। এবং আপনাদের তো আমরা সকলে জানি গত 31 আগস্ট যে সিঙ্গুর রায়, ঐতিহাসিক রায়, সেই রায়ে সিঙ্গুরের কৃষি জমি অনিচ্ছুকদের হাতে এই সরকার তুলে দিয়েছে। এত সত্ত্বেও আজকে গোটা দিনে ঠিক কি হলো একবার এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যারা এসেছেন তাদের জন্য দেখে নেব। একদিকে লাঠি সোঁটা হাতে গ্রামবাসী, অন্যদিকে কাঁদানি গ্যাস হাতে পুলিশ। জ্বলছে পুলিশের গাড়ি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আন্দোলনকারীর, নির্বিচারে ভাঙা হচ্ছে একের পর এক গাড়ি। গ্রামবাসীদের দিক থেকে উড়ে আসছে বিশাল বিশাল ইটের টুকরো। পাল্টা কাঁদানি গ্যাস ছুটতে ছুটতে তেড়ে যাচ্ছে পুলিশ। স্রোতের মতো ঢুকছে পুলিশ, পর মুহূর্তেই আবার উল্টো দিক থেকে উড়ে আসছে বোমা। পাল্টা লাঠি উঁচিয়ে সক্রিয় পুলিশ। মঙ্গলবার সকালে ভাঙড়ের খামারাইট পদ্মপুকুর মাছিভাঙা গ্রামের এই ছবি মনে করিয়ে দিল 1 দশক আগের নন্দীগ্রামের কথা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মতো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ও রণক্ষেত্র হয়ে উঠল সৌজন্যে সেই জমি আন্দোলন। এদিন ভাঙড় একেবারে রণক্ষেত্র। দিনভর বারবার অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। বিকেল 5টা নাগাদ দলে দলে পুলিশ গ্রামে ঢুকতে শুরু করে। ভাঙড়ের গ্রামের রাস্তা জুড়ে তখন শুধুই পুলিশ আর পুলিশ। গ্রামের ভেতর তখন ক্ষুব্ধ গ্রামবাসীরা। হঠাৎই আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। এরই মধ্যে খবর আসে একজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছেন। পরে তার মৃত্যু হয়। মৃতের নাম মফিজুল খান। এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা জানিয়েছেন, পুলিশ গুলি চালায়নি, পুলিশ ধৈর্য ধরেছে। বাইরে থেকে সশস্ত্র দুষ্কৃতীরা ঢুকেছিল। এদিন সকাল থেকে ভাঙড় একেবারে উত্তপ্ত। খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হতে হয় এবিপি আনন্দকে। সাংবাদিক হিন্দল দেকে মারধর করা হয়, ভেঙে দেওয়া হয় এবিপি আনন্দর ক্যামেরা, কেড়ে নেওয়া হয় চিপ। অথচ গ্রামবাসীদের দাবি মেনে সরকার সোমবার রাতেই ভাঙড়ের পাওয়ার গ্রিড প্রকল্প স্থগিত রাখার ঘোষণা করে। কিন্তু বিক্ষোভকারীদের সংগঠনের 2 নেতাকে পুলিশ আটক করার পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। হাজার হাজার গ্রামবাসী রাস্তায় জমা হতে শুরু করে। জনগণ তো এমনি শান্তভাবে আন্দোলন চালাচ্ছিল, কিন্তু ওরা এমন ভাবে আর কি অত্যাচার করেছে যে জনগণ ওতে খেপে গিয়েছে। আপনাকে যে মারধর করে মহিলা পুলিশ ছিল না, সব পুরুষ পুলিশ, কোনো মহিলা ছিল না। গাছের কুঁড়ি ও পাথর ফেলে হাড়োয়া রোডের বিস্তীর্ণ এলাকা আটকে দেওয়া হয়। রাস্তার মাঝে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে সেই আগুনই যেন ছড়িয়ে পড়ে ভাঙড়ের আকাশে বাতাসে। পরিস্থিতি বেগতিক বুঝে এদিন 3 কিলোমিটার দূরে কাশীপুর থানা থেকে পুলিশ বাহিনী ভাঙড়ের দিকে রওনা দেয়। কিন্তু উড়িয়াপাড়া মোড় পেরিয়ে খাকি উর্দিধারীদের খামারাইট গ্রামে ঢুকতে দেখি লাঠি সোঁটা মোটা গাছের ডাল হাতে গ্রামবাসীরা রেড়ে করে তেড়ে আসে। সামনেই গাছের গুড়ির ওইদিকে পুলিশের শীর্ষ কর্তারা, আমরা সেই দিকে আবার যাওয়ার চেষ্টা করছি। তারা কিন্তু কার্যত এখানে ঢুকতেই পারলেন না। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে ভাঙড়ে। পোলেরহাট 2 র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা জওয়ান তারা রয়েছেন, সিনিয়র যারা অফিসার তারা রয়েছেন। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উল্টো দিকে কিন্তু গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকে হাতে কিন্তু লাঠি রয়েছে, ইট রয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু ভাঙড়ে। পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো উড়ে আসতে থাকে বিশাল ইটের টুকরো। পুলিশ একবার বন্দুক উঁচিয়ে তেড়ে গেলে গ্রামবাসীরা একটু পিছু হটে, কিন্তু পরক্ষণেই আবার তারা ফিরে আসে। 3 দিক থেকে পিল পিল করে এগোতে শুরু করে তারা। সামনে হাড়োয়া রোড, বাঁদিকে চাষের জমি, ডান দিকে পদ্মপুকুর গ্রাম।
তিন দিক থেকে পুলিশকে কার্যত ঘিরে ফেলে গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে পুলিশ। দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, চারিদিক থেকে পুলিশকে কিন্তু গ্রামবাসীরা ঘিরে রেখেছে। বেশ কয়েকবার আমরা দেখলাম কাঁদানে গ্যাস ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ। পাল্টা গ্রামবাসীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। খামারাইটের পাশাপাশি পদ্মপুকুর ও মাছিভাঙা গ্রামেও দিন দফায় দফায় চলে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। কয়েক ঘন্টা পর বিক্ষোভকারীরা পিছু হটলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। জায়গায় জায়গায় বসেছে ব্যারিকেড, একদিকে গ্রামবাসী, অন্যদিকে পুলিশ। ফুটছে ভাঙড়। প্রকাশ সিনহা, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।